খাওয়া দাওয়া আর ঘুম ছাড়া আমার মনে হয় কোনো কাজই নেই আমার। তাই তো এই সুখে শান্তিতে দিনটা কাটাচ্ছি, কারণ আমার যে কোনো কাজ নেই খাওয়া দাওয়া আর ঘুম ছাড়া। কিন্তু আমার সুখের দিনটা বেশি দিন রইল না, কারণ আমার বাপে আমাকে বলে দিয়েছে যে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি করে দিবে। ভেবেছিলাম গ্রামের মধ্যেই হেসে খেলে দিনটা পার করে দেব, কিন্তু না, তার হচ্ছে না। আমার বাবার যেন কোনো সুখ শান্তি আমার মনে হয় ওনার সহ্য হয় না। ভেবেছিলাম বাইরে যাব, বন্ধুর সাথে দেখা করব, আর ওর বাপকে গিয়ে একটা কথা বলে দিব যে ঈশান যদি এখানে থাকে তাহলে ওর পড়ালেখা তো কিছুই হবে না, বরঞ্চ ও নষ্ট হয়ে যাবে। বাসা থেকে বের হব, তখনই পেছন থেকে আব্বু ডেকে বলে, কি রে, তুই আবার কোথায় যাচ্ছিস? আগামীকালকে তো তোকে ঢাকায় হবে, তোর ফুপুর বাসায়। না, আসলে আব্বু ঈশানের সাথে একটু দেখা করার জন্য যাচ্ছিলাম। না, এখন কারোর সাথে দেখা করার প্রয়োজন নেই। তোকে যা বলছি তাই কর। রুমে যা, রুমে গিয়ে তোর যা আছে সব কিছু গুছিয়ে নে। এরপর ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিবে। আমার একটু মিটিং আছে, তাই আমি তোর সাথে যেতে পারবো না। আব্বু আমাকে মনে হয় কোনো কালেই ভালোবাসেনি, কারণ যখন আমার মা ছোটবেলায় মারা যায় তখন আমার আব্বু আমাকে বড় করে। আমার বাবার টাকার অভাব নেই, তাই কাজের লোক রেখে দেয় সব সময় আমার জন্য। আর উনি সবসময় বাইরে থাকেন। আমার কথা আমার কখনো কষ্টগুলো উনি বোঝেনি। আমার মায়ের অভাবটা কখনো পূর্ণ করতে পারলাম না। আমি সব সময় আমার মায়ের কথা চিন্তা করতাম। আমার মায়ের কথা যখন মনে পড়তো তখন ছাদে গিয়ে এক কোণে বসে কান্না করতাম, আর চাঁদের দিকে তাকিয়ে বলতাম যে ওইখানে আমার মা আছে, যে ওই চাঁদের মধ্যে আমার মা বসে আমাকে দেখছে। ঈশানের সাথে আর কথা হলো না, তাই আমি ওপরে চলে গেলাম। ওপরে গিয়ে সবকিছু গুছিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব ভাবলাম, কারণ আগামীকালকেই যেতে হবে। সন্ধ্যা হয়ে গেছে, তাই বসে রইলাম ফুপুর বাসায়। এর আগে আমি কখনো যাইনি। এর আগে আমাকে অনেকবার ফুপু যাওয়ার জন্য বলেছিল, কিন্তু আমি যাইনি। আমার একটা ফুফাতো বোন আছে, অবশ্য বয়সে আমার থেকে 5 বছরের সিনিয়র হবে। ছোটবেলা যখন আমাদের বাসায় এসেছিল তখন সব সময় আমাকে রাগ দেখিয়ে কথা বলতো, আর আমি কিছু বললে আমাকে অনেক পিটাতো। ও, তাই আমি অনেক ভয় পাই। আমার ফুপা লন্ডনে থাকে, ওনার ওখানে বিজনেস আছে, তাই উনি দেশে খুব কমই আসা হয়, মাসে 2-1 বার আসে। ফুপুও মাঝে মাঝে লন্ডনে যায়, কিন্তু শ্রাবণী আপুর পড়ালেখার জন্য দেশেই থাকে, খুব কম যায়। শ্রাবণী আপু মনে হয় এই শেষ ইয়ারে বছর পড়া ওনার কমপ্লিট হয়ে যাবে। কিছুক্ষণ পর কাজের লোকেরা এসে আমাকে খাবার দিয়ে যায়। আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। আব্বু সকালবেলা ড্রাইভারকে বলে যায় আমাকে ঢাকায় প্রভুদের বাসায় যাওয়ার জন্য। আমি গাড়িতে উঠে বসি, আর ড্রাইভার নিজের গতিতে গাড়ি চালাতে লাগলো। আম্মু, তোমাকে বলেছি যে নিলয়ের রুমটা সুন্দর করে সাজানোর জন্য। এমন কেন রুমটা? আরে মা, রুম তো সাজানো আছে, আর কি করব। আরে তুমি বুঝছো না, আমি জানি নিলয় সব সময় সুন্দর পরিপাটি জিনিস পছন্দ করে। বুঝি বুঝি, সব বুঝি আমি। 1 মিনিট, কি বুঝো তুমি? হ্যাঁ, বুঝবো না আমি? তুই তো আমারই মেয়ে, তো না বুঝার কি আছে? আম্মু বেশি বেশি হয়ে যাচ্ছে। এটা বলে মুখ লুকিয়ে ওখান থেকে বের হয়ে গেলাম। তুই যে ছোটবেলা থেকে নীলেকে ভালোবাসিস আমি তা ভালো করে জানি, তাই তো আমি ওকে এখানে নিয়ে আসছি। কিন্তু একবার নিয়ে এসেছি, তাই তোর সাথে বিয়ে দিয়ে একসাথে দুজনকেই ঘরে রেখে দেব। দেখো, মেয়েটা লজ্জা পেয়ে রুম থেকে বের হয়ে গিয়েছে। ও, আমি তো আপনাদেরকে আমার পরিচয়টাই দিইনি। আমি রুদ্রনীল চৌধুরী, আমাকে সবাই নিলয় বলে ডাকে। আমার পরিবারে শুধু বাবা ছাড়া আর কেউ নেই। ছোটবেলায় আমার মা মারা যায়, বাবা আমাকে বড় করে, আবার সবসময় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাইরে থাকে। আমার দিকে এতটা খেয়াল নেই ওনার। বাবা না থাকায় গ্রামে হেসে খেলে দিন আমার কাটতে লাগে। কখনো কলেজে যাই বা না যাই, এসব দেখে বাবা সিদ্ধান্ত নিল আমাকে শহরে একটা ভার্সিটিতে ভর্তি করে দিবে। একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আমাকে অ্যাডমিশনও করে দেয়, আর শহরে ফুপুর বাসায় আমাকে যেতে বলে। বাকি কথা তো জানেনই আপনারা। যাই হোক, দীর্ঘ 5 বছর পর দূর যাই হোক দীর্ঘ 5 ঘন্টা পর একটা বাড়ির সামনে এসে গাড়িটা থামলো। তখন আমার বুঝতে বাকি ছিল না যে এটা ফুপুদের বাসা। ড্রাইভার আমাকে নামিয়ে দিয়ে আমার লাগেজপত্র ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে গাড়িটা নিয়ে চলে যায়। আমি ভিতরে প্রবেশ করতেই, বাবা নিলয়, তুই এসেছিস?
তোর জন্য সে কখন থেকে অপেক্ষা করছি। তোর তো দেখে আসার কোনো নামই নেই। আসতে এত সময় লেগেছে কেন? মেন গেট দিয়ে প্রবেশ করতে দেখলাম ফুপু এসে কথাগুলো বলতে শুরু করলো। তখন আমি ওনার উদ্দেশ্যে বলে উঠলাম, ফুপু, আসলে রাস্তার মধ্যে অনেক জ্যাম ছিল, তাই আসতে একটু লেট হয়েছে। ফুপু কথাটা শুনে তখন শ্রাবণী আপুকে ডাকতে শুরু করলো। কিছুক্ষণ পর দেখলাম শ্রাবণী আপু নিচে নামছিল। শ্রাবণী আপুকে দেখে তো আমি ক্রাশ খেয়ে গেলাম, কারণ শ্রাবণী আপু একটা নীল রঙে ড্রেস পরে নিচে নেমেছে। ওনাকে এমন অবস্থায় যে কি অপরূপ সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। আমি শ্রাবণী আপুর দিকে তাকিয়ে আছি। তখনই মনে হলো, আমি এটা কি করছি? উনি তো আমার বড় আপু, উনি যদি আবার কিছু মনে করেন। তখন আমি চোখটা নিচে নামিয়ে নিলাম। শ্রাবণী, ওকে গিয়ে ওর রুমটা দেখিয়ে দে, আর আমি গিয়ে ওর খাবারগুলো বেড়ে দিচ্ছি। এরপরে ও আসলে ওকে নিয়ে নিচে চলে আসিস। নিলয়, তুমি আমার সাথে আসো, আমি তোমাকে তোমার রুমটা দেখিয়ে দিচ্ছি। শ্রাবণী আপুকে আমি সেই ছোটবেলায় দেখেছিলাম, কিন্তু এখন দেখছি ছোটবেলায় যেমন সুন্দর ছিল এখন যেন আরো বেশি সুন্দর হয়ে গেছে। কোনো একদিকে তাকাতেই যেন আমার চোখ, ওনার দিকে তাকাতেই যেন আমার চোখটা ফেরাতে পারছি না। তাই মাথা নিচু করে আমি হাঁটতে লাগলাম। উপরে আসতে উনি আমাকে একটা রুম দেখিয়ে দিয়ে বলে ওঠে, যাও, ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমি রুমটার দিকে ভালোভাবে তাকিয়ে দেখি অনেক সুন্দর করে সাজানো আছে। আমি সবসময় সাজানো গোছানো পছন্দ করি, আর এমনভাবে সাজানো আছে যে আমার মনের মতো। রুমের ভিতরে প্রবেশ করলাম, তখনই দেখলাম আপু আমার আগে আমার বিছানার মধ্যে বসে আছে। তখন আমি শ্রাবণী আপুর উদ্দেশ্যে বলে উঠি, আপু, তুমি তাহলে বের হয়ে যাও, আমি ড্রেস চেঞ্জ করব। তো কি হয়েছে, করো, আমি বের হব কেন? তোর ড্রেস চেঞ্জ করার ইচ্ছা হয়েছে, কর। শ্রাবণী আপু এটা কি বলে? ওর কি লজ্জা শরম বলতে কিছুই নেই নাকি? একটা ছেলে ড্রেস চেঞ্জ করবে, সে এখানে নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? আপু, এসব কি বলছো তুমি? যাও না প্লিজ, আমি ড্রেস চেঞ্জ করব। আমি এখানেই বসে থাকবো, আর তুই এখানে সব জামা কাপড় খুলে চেঞ্জ করবি, আর আমি বসে বসে দেখবো। এটা কেমন কথা বলছো আপু? আমার লজ্জা লাগবে, তোমার লজ্জা লাগবে না? না, আমার লজ্জা লাগবে না, আর তোর লজ্জা লাগলে তুই মেয়েদের মতো শাড়ি পরে থাক। বুঝলাম না, হঠাৎ করে তুমি থেকে আবার তুই তো চলে আসলো কেন? তখন আমি শ্রাবণী আপুর উদ্দেশ্যে বলে উঠি, আপু, তুমি এমন রেগে আছো কেন? আমি কি তোমাকে কিছু বলেছি নাকি? তুই রাগানোর মতন আর কি রাখিস নি? তুই আমাকে আপু করে কেন রাখলি সেটা বল। আরে তুমি তো আমার 5 বছরের সিনিয়র, তাই তোমাকে আমি আপু বলে ডাকবো না তো কি বলে ডাকবো? এরপর হচ্ছে গিয়ে আমি ফার্স্ট ইয়ার আর তুমি এখন লাস্ট ইয়ার, তাই তুমি তো আমার সব দিক থেকে সিনিয়র, তো তোমাকে আমি কি বলবো? এই, একদম চুপ। তোকে এত কথা কে বলতে বলেছে? আমি কি তোকে একবারও বলেছি তুই আমাকে আপু বলে ডাকার জন্য? তুই আমাকে আপু বলে কেন ডাকলি সেটা বল। এর জন্যই তো শাস্তি হচ্ছে এটা। আচ্ছা বাবা, সরি, আমি আর আপু বলে ডাকবো না, আমি এখন থেকে তোমাকে তুমি করে ডাকবো। তুই তো আমাকে তুমি করে ডাকবে, আর নাম ধরেও ডাকতে হবে। এগুলো যদি না করতে পারিস তাহলে আমি এই রুম থেকে নড়ছি না। কি একটা মুসিবতের মধ্যে পড়ে গেলাম। শ্রাবণী আপু যাচ্ছে, তাকে আমি আর কিছু না বলতে পেরে তখন ওনাকে বলে ফেললাম, আচ্ছা ঠিক আছে শ্রাবণী আপু, তুমি যা বলবে তাই হবে। তুই আবার কি বললি? ও না, সরি শ্রাবণী, ঠিক আছে, আমি এখন থেকে তোমার নাম ধরেই ডাকবো। প্লিজ তুমি আমার রুম থেকে বের হও, আমি ড্রেস চেঞ্জ করব। আমার না খুব লজ্জা লাগে। আপু বের হওয়ার সময় আমার গালটা টিপে দিয়ে বলে, ওরে আমার পিচ্ছিটা লজ্জা পায়, তাই বুঝি গালটা দেখি গুলুমুলু। শ্রাবণী আপুর হয়েছেটা কি? আমার সাথে এমন করছে কেন? আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। আর কিছু চিন্তা না করে ড্রেসটা চেঞ্জ করে আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসি। তখন ফুবু ডেকে ওঠে। করে নিলয়, নিচে আয়, তোর জন্য তো খাবার রান্না করে আমি বসে আছি। তোরা কোথায়? এখনই নিচে আয়। আমি ফ্রেশ হয়ে ফুপুর কথা শুনে নিচে আসি। নিচে আসে দেখি শ্রাবণী আপু আগে থেকে বসে আছে। তাই আমি শ্রাবণী আপুর সাথে বসে কিছুক্ষণ কথা বলতে আমাদের দুজনে খাবার দেয় ফুপু এসে বসে আমাদের সাথে একসাথে খাওয়ার জন্য। তো নিলয়, বলো, তোমার বাবার এখন কি অবস্থা? অনেক দিন হয়েছে আমাদের বাসায় আসে না। কতবার বলেছে আসার জন্য, সারাদিন কাজের জন্য এখানে ওখানে চলে যায়। আব্বুর কথা তো তুমি ভালো মতোই জানো, উনি কখনো আমাকে সময় দেয় না, সব সময় বাইরে ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে থাকে, কখনো আমার চিন্তাও করে না। এভাবে বলিস না, তোর আব্বু তোকে অনেক ভালোবাসে, তোর কথা সব সময় বলে। উনিও খুব কষ্ট পায়
তোর উপর এতটা ঝড় বয়ে গেছে উনি ভালো করে জানে, কিন্তু তারপরও উনি তোকে কখনো তোর মায়ের অভাবটা বুঝতে দেয়নি। হ্যাঁ, মায়ের অভাব বুঝতে দেয়নি, কিন্তু সবসময় বাইরে থেকে বুঝতে দিয়েছে। কথাটা বলে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তখনই ফুপু আমার চোখের পানি মুছে বলে ওঠে, বোকা ছেলে, তোকে আমি অনেকবার বলেছি যে ফুপুর কাছে চলে আয়, কিন্তু তুই রাগ অভিমান করে আসিসনি। আর তুই কান্না করছিস কেন? তোর মা যে, আমি তোর মা, তুই আমাকে মা বলে ডাকবি, বুঝতে পেরেছিস? ফুপু কথাটা বলে আমার চোখের পানি মুছিয়ে দেয়। তখনই দেখলাম পায়ের মধ্যে কেউ খোঁচা দিতে লাগলো। সামনে তাকিয়ে দেখি শ্রাবণী আপু খাচ্ছে আর মিটমিট করে হাসছে, আর আমার পায়ের ওপর দিয়ে খোঁচা দিয়ে যাচ্ছে। একটু সময় তো দেখলাম শ্রাবণী আপু আমার পায়ের ওপরে যেতে যেতে একদম হাঁটুর ওপর পর্যন্ত পা দিয়ে ফেললো। তখন আমি কাশি দিয়ে উঠলাম। আমার এমন অবস্থা দেখে ফুপু পানি সামনে এনে দিয়ে বলে উঠলো, কি রে, তোর আবার কি হয়েছে? তোকে আবার কে স্মরণ করছে যে তোর আবার কাশি উঠে গেল কানের মধ্যেই? জানি না ফুপু, কার এমন শয়তানি মতলব আসলো যে আমাকে মনে পড়লো, তাই তো কাশি চলে এসেছে। শ্রাবণী, খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ রেস্ট করে নিলয়কে নিয়ে একটু ঘুরতে বের হোস। আমি খাওয়া দাওয়া সেরে রুমে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর শ্রাবণী দরজার সামনে এসে বলে ওঠে, এই নিলয়, তুমি এখন কেন ঘুমাচ্ছ? চলো আমরা এখন ঘুরতে যাব। কি বলছো? এই সময় ঘুরতে যাব? এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন কি জন্য ঘুরতে যাব? মানুষে কি বলবে? আরে গাধা, এটা গ্রাম না, এটা শহর। আর শহরের মধ্যে সব সময় মানুষের সন্ধ্যায় ঘুরতে বের হয়। চলো আমরা মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করব। শ্রাবণী আমাকে জোরাজুরি করে এক প্রকার নিয়ে যাওয়ার জন্য বাহানা করতে শুরু করলো। আমিও না করতে না পেরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হচ্ছি বের হবো বলে। তুমি 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নাও, আমি রেডি হচ্ছি। কথাটা বলে শ্রাবণী ওর রুমে রেডি হওয়ার জন্য চলে গেল। আমি নিজের মতো করে রেডি হয়ে নিচে আসি। আমি তো শ্রাবণীর দিকে তাকিয়ে আছি, কারণ ও একটা শাড়ি পরেছে হলুদ কালারে। এই যে মিস্টার, এভাবে তাকিয়ে কি দেখছো? চলো আমরা এখন মার্কেট যাব। শ্রাবণীর কথায় আমার হুঁশ আসে। তখন আমরা দুজন মার্কেটে যাবো বলে বেরোচ্ছিলাম। তখন শ্রাবণী বলে রিক্সায় যাবে, কিন্তু মার্কেটটা এখান থেকে কত দূর? না, দূরে না, এই তো সামনে হেঁটে গেলে 2 মিনিট লাগবে। তাহলে রিক্সার আর কি প্রয়োজন? মানে আমার মাথাটা ব্যথা করছে আজকে, তাই রিক্সায় উঠবো না, আমরা বরঞ্চ হেঁটে যাই। শ্রাবণী একটু মন খারাপ হলো, এরপরে কিছু বলল না। আমার সাথে হেঁটে মার্কেটের ভিতরে ঢুকলো। একটু পর ড্রেস পছন্দ করতে লাগলো। তখন একটা শাড়ি আমার দিকে তাকিয়ে বলে ওঠে, নিলয় বলো তো, এই শাড়িটা কেমন হবে? তুমি কি শাড়ি পরতে পারো নাকি? আমাকে তো ফুপু বলেছে তুমি কখনো শাড়ি পরতে জানো না, তাহলে তুমি আজকে শাড়ি পরেছো, আবার শাড়িও কিনতে বলছো। আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে আর শাড়ি পরতে আমার ইচ্ছা করছে, আমি নিব। তাতে তোমার সমস্যা কি? তুমি বলবে নাকি আমি চলে যাব? আরে এত রাগ করার কি আছে? আমি বলছি তুমি ওই যে নীল কালার যে শাড়িটা আছে না, তোমাকে অনেক সুন্দর লাগবে। আমার কথা শুনে শ্রাবণী নীল কালারের যতগুলো শাড়ি ছিল এরপরে আমাকে একটা পাঞ্জাবি দোকানে নিয়ে যায়। এরপর নিজে থেকে আমার জন্য পাঞ্জাবি পছন্দ করে নিতে লাগলো। আরে আমার তো এমনিতেই অনেক জামা কাপড় পরে আছে, এরপরে এতগুলো পাঞ্জাবি কি দরকার আছে? এত কথা বলছো কেন তুমি? পাঞ্জাবি নিচ্ছি আমি, তুমি চুপ করে বসে থাকো। আমি আর কিছু বললাম না, চুপ করে দাঁড়িয়ে রইলাম। ও নিজের মতো করে পছন্দ করে অনেকগুলো পাঞ্জাবি নিয়ে নিল। এরপরে আমরা মার্কেট শেষে বাসায় চলে আসি। আমি তোমাকে বলবো কবে কোন পাঞ্জাবিগুলো পরতে হবে, এগুলো আমার কাছে থাকবে। সকালবেলা তুমি পরে আমার সাথে বের হবে, কালকে তো তোমাকে কলেজে দিয়ে আসতে হবে। আমার হাতে একটা পাঞ্জাবি ধরিয়ে দিয়ে বাকিগুলো পাঞ্জাবি ও সাথে করে ওর নিজের রুমে নিয়ে যায়। শ্রাবণীর কর্মকাণ্ড কিছু বুঝে উঠতে পারছি না, ও এমন কেন করছে আর আমার কাছ থেকে কী বা চায়। আমার আর মাথা কাজ করছে না, কারণ পুরো শরীরটা ক্লান্ত হয়ে গেছে। পুরো মার্কেটে ঘুরেছি সেই জন্য। তাই আমি বিছানায় গাটা এলে দিতেই ঘুম চলে আসে। সকালবেলা ঘুম থেকে উঠতেই শ্রাবণী রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আমাকে এখনও রেডি হতে না দেখে বলে ওঠে, কি ব্যাপার নিলয়, তুমি এখনও রেডি হওনি? কখন যাবে? তাড়াতাড়ি রেডি হও, কিছুক্ষণ পর তো তোমার ক্লাস শুরু হয়ে যাবে। এখনই তাড়াতাড়ি রেডি হয়ে নাও। শ্রাবণী কথাটা বলে নিচে চলে যায়। আমি রেডি হয়ে নিচে আসি। তারপর শ্রাবণী আমার সাথে একসাথে কলেজে যাওয়ার জন্য রওনা দেয়। তখন শ্রাবণী একটা রিক্সা দাঁড় করিয়ে বলে ওঠে, রিকশায় ওঠো। শ্রাবণী
আমার সাথে রিক্সায় ওঠে। তখন শ্রাবণী আমার সাথে আরও ঘেঁষে বসে। আমি রিক্সার এক প্রান্তে গিয়ে বসার চেষ্টা করছি। এমনটা দেখে শ্রাবণী রেগে বলে ওঠে, এই তোমার সমস্যাটা কি? তুমি এইভাবে ওপাশে এগিয়ে বসেছো কেন? এখান থেকে পড়ে যাওয়ার ইচ্ছা আছে নাকি? আরও সামনে এগিয়ে আসো বলছি। শ্রাবণীর এমন রাগী চোখ দেখে আমি ভয়ে আর শ্রাবণীর দিকে ঘেঁষে বসলাম। তখনই শ্রাবণী অবাধ্য চুলগুলো আমার মুখে এসে লাগতে লাগলো। তখন আমার কাছে কেমন একটা রোমান্টিক ফিল হতে শুরু করলো। আমি শ্রাবণীর চুলগুলো নিজের অজান্তে মুখ থেকে ছড়াচ্ছি। তখনই আমাকে অবাক করে দিয়ে শ্রাবণী বাহানা করে বলে ওঠে, আমার মুখের সামনে চুলগুলো এসে মৌ জমি আছে। তুমি একটু হাত দিয়ে আমার চুলগুলো একটু কানে গুজে দাও। আমার দুপাশে ব্যাগ আছে তো, তাই আমি পারছি না। আমি বুঝতে পেরেছি শ্রাবণী এটা বাহানা করে বলছে, কিন্তু ওর বলার উদ্দেশ্যটা আমি ঠিক বুঝলাম না। আমি শ্রাবণী চুলগুলো ওর কানের মধ্যে গজিয়ে দিলাম। আমার কাছে কেমন জানি একটা ভালো লাগা কাজ করতে শুরু করলো। আমি তো শ্রাবণীর দিকে হাঁ করে তাকিয়ে আছি, কারণ ওর অপরূপ এমন সৌন্দর্য আমাকে মুক্ত করে দিচ্ছে। তখনই মনে পড়লো, এটা আমি কি করছি? শ্রাবণী আমার সিনিয়র, ও আমার সিনিয়র আপু হয়। ওর দিকে তাকানো আমার এভাবে যায় না। তৎক্ষণাৎ চোখ দুটো নিচে নামিয়ে নিয়ে শ্রাবণী খেয়াল করলাম এমন কাণ্ড থেকে খুব বিরক্ত ফিল করলো। সাধারণ তাকে বুঝবে না আমি কতটা ওকে ভালোবাসি? আমি বুঝি না ওর সাথে আমি এত কিছু করি, এরপরও কেন আমার ভালোবাসা বুঝে না? কিছুক্ষণ পর আমরা কলেজের সামনে চলে আসি। তখন ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতে শ্রাবণীকে দেখে অনেকগুলো মেয়ে ওর সামনে চলে আসে। একটা জিনিস আমি লক্ষ্য করলাম, শ্রাবণী যখন আমাকে নিয়ে ক্যাম্পাসের ভিতর প্রবেশ করছে তখন অনেক সিনিয়র ভাই দেখলাম রাগে জ্বলে ফুলে যাচ্ছে যে আমার সাথে শ্রাবণী একসাথে দেখে। রাগের কথাই যে এমন একটা সুন্দরী মেয়ে যদি কোনো একটা ছেলের হাত ধরে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করে তাহলে অনেক ছেলেদের জেলাস ফিল হবে, এটাই স্বাভাবিক। তখনই আশেপাশের মেয়েগুলো শ্রাবণীকে ঘিরে ফেললো এবং কি শ্রাবণীকে নানা ধরনের প্রশ্ন করতে লাগলো যে এই ছেলেটা কে, কারণ শ্রাবণীকে তো আর কখনো কোনো ছেলের সাথে এমনভাবে আসে দেখেনি। শ্রাবণী কখনো কোনো ছেলেকে পাত্তা দেয়নি, তাহলে এই ছেলেকে যাকে শ্রাবণী তার হাত ধরে নিয়ে আসে তাহলে তাহলে তো এটা বড় ধরনের একটা নিউজ হতে পারে। আর অনেক সিনিয়র ভাইয়েরও প্রেম করার আগে ছ্যাঁকা লেগে যেতে পারে। সবার কল্পনা জল্পনা শেষ করে শ্রাবণীর মুখে বলে ওঠে, এটা আমার সম্পর্কে ফুফাতো ভাই, আর ও আমার জামাই। ওর দিকে যদি কেউ নজর দেয় তাহলে খবর আছে। ওকে কোনো মেয়ে বিরক্ত করবে না, আমি বলে দিলাম। শ্রাবণীর কথা শুনে আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। ও ওর বান্ধবীদেরকে এই কথাগুলো কেন বলছে? ওর বান্ধবীরা তো আমার থেকে সিনিয়র, তাহলে ওরা কি আমার কাছে এসে কথা বলতে চাইবে? তাহলে কেন ও এমন কথা বলছে? কিছুই বুঝে উঠতে পারছি না। আর হ্যাঁ নিলয়, তোমাকে বলছি, তুমি যদি কোনো মেয়ের সাথে কথা বলার চেষ্টা করো বা কোনো সম্পর্কে জড়াতে চাও তাহলে কিন্তু তোমার হড্ডি গুড্ডি আমি কিছুই রাখবো না, সব কিছু পাট পাট খুলে ফেলবো। কথাটা যেন মনে থাকে। আমার তো মাথায় কিছুই ঢুকছে না, শুধু হ্যাঁ শব্দটা বললাম। তখন শ্রাবণী আমাকে ক্যাম্পাসটা দেখিয়ে দিয়ে ওর ভার্সিটির উদ্দেশ্যে চলে যায়। আমি নিজ নিজ ক্যাম্পাসে আমার কলেজের ক্লাসের দিকে হাঁটা ধরলাম। কলেজে গিয়ে একটা বটগাছের নিচে বসলাম। ক্যাম্পাসটা কি নিরিবিলি, আমার কাছে ক্যাম্পাসটা খুব ভালো লেগেছে। তখনই হঠাৎ করে কেউ কাঁধের মধ্যে হাত দিয়ে বলে ওঠে, হ্যালো ব্রো, তোমাকে আগে তো কখনোই কলেজে দেখিনি। কোথা থেকে এসেছো? জি আমি নতুন, এই কলেজে অ্যাডমিশন নিয়েছি আর ফার্স্ট ইয়ার। তাই নাকি? তাহলে তো ভালোই হলো। তুমি আমার সাথে? আমিও একই ক্লাসে আছি। তো তোমাকে দেখলাম যে শ্রাবণী আপুর সাথে তুমি এসেছো। শ্রাবণী আপু তোমার কি লাগে? শ্রাবণী আপু আমার ফুফাতো বোন, আর উনি আমাকে সাথে করে নিয়ে এসেছে। কেন, কোনো সমস্যা? আরে না না, এতে কোনো সমস্যা নেই। আসলে আমাদের কলেজের সব থেকে সুন্দরী মেয়েদের মধ্যে হচ্ছে গিয়ে তোমার ওই যে শ্রাবণী, ওই যে তোমার ফুফাতো বোন, সে হচ্ছে আমাদের পুরো কলেজের সব থেকে সুন্দরী মেয়ে। আসলে আমাদের কলেজের সবগুলো সিনিয়র ছেলে তোমার ফুফাতো বোনের উপর পাগল। এক কথায় একে একে সব সিনিয়র ভাইয়েরা তোমার ফুফাতো বোনকে প্রপোজ করে গিয়েছে, কিন্তু তোমার ফুফাতো বোন কাউকে অ্যাকসেপ্ট করেনি। আচ্ছা ঠিক আছে, আমরা যেহেতু একই ক্লাসে তাহলে বন্ধু হওয়া যায়, তাই না? আচ্ছা আমরা এখন থেকে বন্ধু। আচ্ছা ঠিক আছে, বন্ধুত্বর ক্ষেত্রে কিন্তু আপনি তুমি নেই, এখন থেকে তুই করে বলবে, ঠিক আছে?
আমি কিন্তু ক্লাসটা চিনি না, আমাকে ক্লাসটা চিনিয়ে নিয়ে যা। আরে ব্রো, চাপ নিচ্ছিস কেন? এমনিতে আজকে আমাদের ক্লাসের একজন শিক্ষক চলে গিয়েছে, নতুন একজন শিক্ষক নিয়োগ দিয়েছে। উনি আজকে আসবে, তাই আমাদের ক্লাস এখনও বসেনি। চলো আমরা বাইরে গিয়ে কোথা থেকে ঘুরে আসি, না হয় আবার ক্যাম্পাসের ভিতরে ঢুকবো। এরপর আমি আকাশের সাথে বাইর হয়ে একটা ক্যান্টিনের দিকে গেলাম। ক্যান্টিনে গিয়ে দুজন ভরপুর খাওয়া দাওয়া করলাম। দুজন অনেকক্ষণ ধরে হাসি ঠাট্টায় মেতে উঠলাম। হঠাৎ করে আমার পেটের মধ্যে মোচড় দিতে লাগলো। আমার ওয়াশরুমে যেতে হবে, তাই আমি বের হয়ে ওয়াশরুমে যাব বলে ওকে বলছি, তখনও আমাকে বাইরে ওয়াশরুমটা দেখিয়ে দেয়। আমি বাইরে ওয়াশরুমের দিকে যাব বলে হাঁটা ধরি, তখনই কারোর সাথে ধাক্কা লাগায়। ধাক্কায় আমি কারোর ওপর উঠে গেছি এবং কি আমার ঠোঁটটা ওই মানুষটার ঠোঁটের সাথে লেগে গেছে। 1 সেকেন্ডের মধ্যে নিজেকে একটা অন্য জগতে অনুভব করতে লাগলাম। তখনই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে অসভ্য লম্পট কোথাকার! রাস্তাঘাটে মেয়ে দেখলে কি এসব করতে মন চায় নাকি? তুই কি চোখে দেখিস না নাকি? আমি সামনে তাকিয়ে দেখি আমি যে মানুষটাকে কিস করেছি সেই মানুষটার কেউ না, একটা অপরূপ সুন্দরী পরী। কারণ মেয়েটাকে পরী বললেও কম হবে। মেয়েটার সৌন্দর্যটা এতটাই বেশি যে মেয়েটার দিকে তাকিয়ে আমি একদম ফিদা হয়ে গেছি। আমি যেন আসমান থেকে পড়ে গেলাম। আমি তো ভাবনার জগতে চলে গেলাম। এত সুন্দর একটা মেয়ে কী করে হতে পারে? তখনই মেয়েটা আমায় দেখে আরো বলতে শুরু করলো, এই ছেলে, তোমার কি হয়েছে? এদিকে তাকিয়ে কোথায় হারিয়ে গেছো তুমি? তোমাকে কি বলছি, তোমার কি কান অব্দি কথাটা পৌঁছাচ্ছে না? তোর কথা ছেলেটার মনে হয় কান অব্দিও যাচ্ছে না। দেখো কি করে আমার দিকে তাকিয়ে আছে, কি অসভ্য ছেলে রে বাবা! মেয়েটার ধাক্কায় আমার হুঁশ ফিরে। তখনই মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে শুরু করি যে মানে আসলে আমি দুঃখিত, আমি আসলে বুঝতে পারিনি, তাই আপনার দিকে খেয়াল করিনি, তাই আপনার সাথে আমার ধাক্কা লেগে যায়। আর একটু আগে যা হয়েছে আসলে আমি ওটা ইচ্ছে করে করিনি। তোমার মতো এমন ছেলেদের ভালো করেই জানি, ইচ্ছে করে ধাক্কা দিবে, তারপর নানান ধরনের বাহানা খুঁজবে। এটাই তো তোমাদের প্ল্যান, তাই না? আর একটা মেয়েকে ফাঁসানোর জন্য এটাই তো তোমাদের নিনজা টেকনিক। আমি তোমাদের সব টেকনিক ভালো করে চিনি। এখন মাথাটা প্রচুর পরিমাণ গরম হয়ে যায়। এত সময় ধরে আমি সরি সরি বলে যাচ্ছি, কিন্তু মেয়েটা তো কথা শুনেই যাচ্ছে না। মেয়েটা নিজের মনে অনুযায়ী আমাকে যেমন ইচ্ছে তেমন কথা বলে যাচ্ছে। আপনি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করছেন। আমি আপনাকে একবার বলেছি না যে আমি দেখিনি, এরপর কেন এমন কথা বলছেন? আর বলছিলাম যে আমি দুঃখিত, তারপর আপনি কথা বোঝার চেষ্টা করেন না। আপনি নিজেকে কি ভাবেন, বিশ্ব সুন্দরী, যে আপনার পিছনে হাজার ছেলে লাইন ধরে পড়ে থাকবে? নিজেকে কি ভাবেন? হ্যাঁ, আয়নায় নিজেকে গিয়ে দেখেন, এরপরে এসে রাস্তায় এসে কথা বলেন। আমি তো আপনাকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিইনি, এরপরে আপনি আপনার মনের কথা অনুযায়ী আমাকে যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন। একটা কথা বলার আগে একজন মানুষের নামে ভালো করে জাস্টিফাই করতে হয়। আমার এমন কথা শুনে মেয়েটা চুপ হয়ে গেল, আর একটা কথা বলল না। আমি মেয়েটার ওখান থেকে সোজা চলে আসলাম, গিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার চলে আসি। তখন আমার এমন অবস্থা দেখে আকাশ বলে ওঠে, কি রে, তোর আবার কি হলো? মাত্র দেখলাম বের হলি, এত দেরি হলো কেন? ওয়াশরুমে গিয়ে কি তুই আবার হারিয়ে গেছিস নাকি? আরে না, একটা মেয়ের সাথে ধাক্কা লাগে, তাই একটু ঝামেলা হয়, সেই জন্য আসতে দেরি হয়ে গেছে। কি বলিস মামা, তোর সাথে ফার্স্ট টাইম দেখা খেয়ে ফেললো, আবার ঝগড়া হয়েছে? তাহলে মেয়েটাকে তো দেখতে হয়, এটা দেখতে কেমন? আকাশের কথা শুনে তখন দরজার বাইরে থেকে ওই মেয়েটাকে দেখলাম। মেয়েটাকে দেখছি ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করছে। বুঝে উঠতে পারছি না মেয়েটি কি এখানে স্টুডেন্ট, দেখে মনে হয় আমার সিনিয়র। মামা, মাইয়াটা তো একদম শেষ, পুরাই করা। তোর সাথে আবার ঝগড়া হয়ে গেল? যাক, ঝগড়া করে তো প্রেম ভালোবাসা, তাহলে তো ভালোই হলো। আজকে নাকি নতুন একজন ম্যাম নিয়েছে, চল গিয়ে দেখে আসি ক্লাস কেমন হয়। আকাশও আমরা দুজনে ক্লাসে চলে যাই। তারপর আমাদের ক্লাস শুরু হয়। একটু সময় পরে দেখলাম একটা মেয়ে ক্লাসের দিকে প্রবেশ করছে। মেয়েটাকে দেখে তো আমি যেন আসমান থেকে পড়ে গেলাম। মেয়েটা আর কেউ না, মেয়েটা হচ্ছে গিয়ে ওই সময় ধাক্কা খাওয়া সেই মেয়েটা। আমি তো ভয় কেঁপে উঠি। আমার এমন অবস্থা দেখে আকাশ তো বলে ওঠে, মামা, মায়াটা তো ওটাই, দেখ তোর সাথে সাক্ষাৎ হওয়া সেই মেয়েটা। তোর ফ্ল্যাশ এখন কি বলবি বল? কি রে, তুই ভাবে কাঁপছিস কেন? ভয় পেয়েছিস মনে হয়। ক্লাসে প্রবেশ করতেই সব স্টুডেন্টরা দাঁড়িয়ে আমাকে গুড মর্নিং বলে সালাম দিল। ঠিক আছে, সিট ডাউন, সবাই বসো। মাই ডিয়ার ছাত্র,
আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমার তোমাদের সাথে প্রথম ক্লাস, তাই আজকে আমি তোমাদেরকে কোনো লেকচার দেব না, তোমাদের সাথে পরিচয় হব। তো যাই হোক, তোমরা একে একে নিজেদের পরিচয়টা দিয়ে দাও। এখানে হয়তো অনেকেই আমার মতো নতুন এসেছো, তাই সবাই পরিচয়টা দাও। আমি তো কি করব, বেঞ্চের নিচে মাথা লুকিয়ে আছে। এক একজনের নাম বলে পরিচয় দিচ্ছে। কিছুক্ষণ পর আমার কাছে আসতে তখন আমি কি করব? বেঞ্চ থেকে উঠে বলে উঠলাম যে আমি রুদ্রনীল চৌধুরী। আমাকে সবাই নিলয় বলে ডাকে। আমি রাজশাহী থেকে এসেছি। ও আচ্ছা, তাহলে আপনার নাম হচ্ছে নিলয়। বুঝলাম তাহলে। কেন ম্যাম? আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি ওর সাথে আগেও দেখা করেছেন। আপনার সাথে ওর আগে থেকে কি জন্মের পরিচয় আছে নাকি? আকাশ ফাজিল, কিন্তু এতটাই ফাজিল আমি নিজেও জানতাম না। একদম ম্যামের মুখের ওপর ক্লাসের মধ্যে কথাটা বলে দেয়। আমি ওর কথা শুনে বুঝতে পেরেছি যে ও কিছুতেই ভয় পায় না। ওর কথা শুনে তো ক্লাসের সবাই হা হা করে হেসে দেয়। তখন মেয়েটা ব্রেঞ্চের মধ্যে জোরে হাত দিয়ে বলে ওঠে, স্টপ, এনাফ, তোমরা চুপ করো। আসলে ওর সাথে আমার একটু আগেই দেখা হয়েছিল, আর খুবই নেতিবাচক, তাই আমি ওর কথা জিজ্ঞেস করলাম, ব্যাস এইটুকুই। আর তুমি থেকে অনেক ফাজিল। তোমরা দুইজনই এখান থেকে বের হও। যা বাবা, দোষ করলাম আমি, আর বের হতে হবে নিলয়কেও। ঠিক আছে নিলয়, বের হ। তোকে ম্যাম দেখতে চাচ্ছে না। কি আর করবে, দুদিন পরে দেখা গেছে তোর প্রেমে পড়ে যাবে। আকাশের এই কথা শুনে আবার সবাই হা করে হেসে দেয়। তখন আবার নীলা রাগে গলায় বলে ওঠে, স্টপ। আচ্ছা, আমি আমার পরিচয়টা তোমাদেরকে দিয়ে দিই, আর তোমরা দুইজন শুনে নাও। আমি নীলা তালুকদার, আর এতক্ষণে তোমাদের নতুন প্রফেসর, ইংলিশ প্রফেসর। তোমরা যদি পড়ায় একটু ভুল করো, তাহলে তোমাদের কি অবস্থা হবে সেটা তোমরা আগামীকাল থেকে ঠিকই টের পাবে। আচ্ছা তাহলে মেয়েটার নাম হচ্ছে নীলা। যাই হোক, মেয়েটা বিবাহিত নাকি সিঙ্গেল বিষয়টা জানতে হবে, কারণ আমি তো এমন একটা মেয়ের প্রেমে পড়ে গিয়েছি নিজের অজান্তেই। কিরে, এত অপমানের পর আবার দাঁড়িয়ে থাকবি? চল আমরা বাইরে ক্যাম্পাসে গিয়ে বসি। আকাশের সাথে আমি বের হয়ে ক্যাম্পাসের দিকে বসে গল্প করতে লাগলাম। তখন আকাশ বলে ওঠে, আসলে সত্যি বলতে ম্যাম কিন্তু দেখতে হেব্বি একজন, যে কোনো ছেলে দেখলে প্রেমে পড়ে যাবে। প্রেমে পড়বি কিরে ভাই? আমি তো সত্যি ওর প্রেমে পড়ে গিয়েছি, বলতে গেলে হাবুডুবু খাচ্ছি। ও তাই নাকি? তাহলে তো ম্যামের সম্পর্কে সব তথ্য আনতে হয়। তুই তাহলে থাক, আমি তাহলে ম্যামের সম্পর্কে সব কিছু জেনে নিয়ে আসি। বন্ধু আমার প্রেমে পড়েছে, তাই আমার তো একটা দায়িত্ব আছে বন্ধু সাহায্য করার। তুই বয়, আমি তোর জন্য সব কিছু তথ্য নিয়ে আসি। আর নীলা ম্যামের যে কটি গাড়ি আছে আমি সব কটা গাড়ি বের করে তোকে দেখাবো। আকাশ কথাটা বলে কোথায় জানে চলে যায়। আমি বুঝতে পারলাম না ও আবার কোথায় গিয়েছে। তখনই হাতের ফোনটা বেজে ওঠে। দেখলাম আব্বুর নম্বর। প্রথমে ধরলাম না, দুই একবার কল বাজতে কলটা রিসিভ করলাম। তখনই ওপাশ থেকে রাগে গলায় বলে ওঠে, এই কি সমস্যা তোর? তোকে এতগুলো কল করছি, একটা কলও ধরিস না। শেষমেশ 3-4টা কল দেওয়ার পর কল ধরেছিস। তুই কোথায় আছিস এখনই বল, নাইলে কিন্তু আমি ওখানে গিয়ে তোকে মেরে হাড্ডি গুড্ডি সব ভেঙে ফেলবো। কোন মেয়ের সাথে আড্ডা দিচ্ছিস? বুঝলাম না শ্রাবণী আমার সাথে এমন করছে কেন? হ্যাঁ, এটা শ্রাবণীর কণ্ঠ। গণ্যি মেয়েটার কথা শুনলে বোঝা যায় এটা ওই মেয়েটাই। তখনই শ্রাবণীকে বলে উঠলাম, না আমি আসলে ক্যাম্পাসে বসে আছি, আর ছুটি হয়েছে তো তাই ভাবছি একটু রেস্ট নেই। জলদি ক্যাম্পাস থেকে বের হও, আমি দাঁড়িয়ে আছি তোমার জন্য, অপেক্ষা করছি। আমি অপেক্ষা করতে করতে আমার পা ব্যথা হয়ে গেছে, কিন্তু তোমার কোনো খবর নেই। এই মেয়েটাকে আমি বুঝতে পারি না, কখনো ভালো কথা, কখনো আবার খারাপ কথা, আবার রাগ করে, কখনো আবার অভিমান করে। এই তো আমি আসছি, 1 মিনিট অপেক্ষা করো, আমি এই তো বের হচ্ছে। কথাটা বলে আমি ক্যাম্পাস থেকে বের হয়ে যাই। তখনই দেখলাম শ্রাবণী দাঁড়িয়ে আছে। শ্রাবণীর কাছে গেলাম। ওর কাছে যেতে শ্রাবণী রেগে আমার উদ্দেশ্যে বলে ওঠে, এখন কয়টা বাজে? তোমার সেই কখন ক্লাস শেষ হওয়ার কথা, তুমি এখন বেরোচ্ছ? এত সময় ধরে কোথায় আড্ডা দিচ্ছিলে? আরে সত্যি বলছি, আমি ক্যাম্পাসে বসেছিলাম। তুমি যদি বিশ্বাস না করো তাহলে ক্যাম্পাসে এসে দেখে যাও, আমি কোথাও আড্ডা দিচ্ছিলাম না। সত্যি বলছো তো? আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম। চলো আমরা এখন একটু ঘুরতে যাব। কি তাহলে আমরা বাসে যাব না? বাসে যদি না যাই তাহলে কিন্তু পুপি চিন্তা করবে। এই তুমি কি এখনো বাচ্চা আছো নাকি যে তুমি এইসব চিন্তা করছো, যে তোমার ফুপু তোমার জন্য টেনশন করবে? বাচ্চাদের মতো কথা বলবে না। বাচ্চাদের মতো কথা বলবো না? আমি তো বাচ্চাই, তো আমি বাচ্চাদের মতো কথা বলবো? আমি কি তোমার মতো বড় নাকি?
ওরে আমার বাচ্চা রে, আজকে বিয়ে দিলে কালকে 2টা বাচ্চার বাপ হয়ে যাবে, সে নাকি বাচ্চা। এটা বললে হলো নাকি? আমার তো কথাটা শুনলেই হাসি পাচ্ছে। শয়তান মেয়েটাকে যে কি বলবো, আমার ইজ্জতের উপর শুধু ফালুদা বানিয়ে ফেলছে। আমি কিছু বললাম না, আমি শ্রাবণীর সাথে হাঁটতে লাগলাম। তখন শ্রাবণী বলে ওঠে, রাগ করেছো? আচ্ছা সরি বাবা, বকা দেওয়ার জন্য। বললাম তো সরি, আর রাগ করে না। ওই, তুমি অভিমান করেছো? আমি অভিমান করব? তুমি কেন অভিমান করবে? কই, আমি তো রাগ করিনি, তাহলে অভিমান করবো কিভাবে? তাহলে ঠিক আছে, তুমি যদি অভিমান করো তাহলে খবর আছে, অভিমান করব আমি, আর তুমি আমার অভিমান ভাঙাবে। শ্রাবণী মাঝে মধ্যে কোনো কথা আমি বুঝতে পারছি না, ও আমাকে কি বোঝাতে চাইছে। এটার কোনো মানে আমি খুঁজে পাচ্ছি না। আমার 5 বছরের সিনিয়র, তাহলে এসবের মানে কি? ওর সামনে ইউনিভার্সিটি শেষ হয়ে যাবে, এরপরেও ইঞ্জিনিয়ার হলে ভালো যে কোনো একটা জব বা বিজনেস করতে পারবে, কিন্তু আমার সাথে এমন পাগলামো করছে কেন? আমার মাথায় কিছু বুঝে উঠতে পারছি না। তখন হাতের ফোনটা বেজে ওঠে। ফোনে স্ক্রিনে দেখি আব্বু কল করেছে। কলটা রিসিভ করে আব্বুকে সালাম দিয়ে আব্বু আব্বু দেখলাম বলে উঠলো, কি রে নিলয়, কেমন আছিস? আর কি করছিস? খাওয়া দাওয়া হয়েছে নাকি? আমি তো তোকে কল করতে পারিনি অফিসের কাজে চাপের জন্য। না আব্বু, মাত্র ক্লাস শেষ করে বের হয়েছি, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবো। ও আচ্ছা, তোর ফুপু কেমন আছে? ফুপু ভালো আছে। তোর অ্যাকাউন্টে আমি টাকা রেখে দিয়েছি, যখন প্রয়োজন হবে টাকা তুলে নিয়ে নিবি। যা প্রয়োজন, যখন যা লাগবে তখন তা তুলবে, সমস্যা নেই। সব সময় আব্বু শুধু একটা কথাই বলে যে টাকার প্রয়োজন হলে টাকা নিয়ে নেবে। আমার কখনো টাকার প্রয়োজনই হয়নি, প্রয়োজনটা শুধু হয়েছে ভালোবাসার, যে ভালোবাসা আমি বাবার কাছ থেকে এখনো পাইনি। তখন আমার হাত থেকে ফোনটা নিয়ে শ্রাবণী বলতে শুরু করে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছেন? ও শ্রাবণীমা, কেমন আছো তুমি? তোমার কি খবর? তোমার সাথে কি নিলয় আছে নাকি? হ্যাঁ, আমার জামাই আমার সাথে থাকবে না তো কার সাথে থাকবে? আমি আমার জামাইকে সবসময় আমার পাশেই একসাথে রাখবো, অন্য কোথাও দেবো না। বেশ কিছু করলে একদম নাট বল্টু সব কিছু টাইট করে দেবো। ঠিক আছে, তোমরা তাহলে দুজনে কথা বলো, আমি কলটা রাখলাম। আব্বুর সাথেও মস্কারি করছে, বুঝতে পারতেছি না, কিন্তু আব্বুর সাথে এমন কথা বলছে, আব্বু হেসে হেসে ওর সাথে কথা বলছে, ওদের মধ্যে কি চলছে কিছু বুঝে উঠতে পারছি না। তখনই শ্রাবণী বলে ওঠে, চলো বাসা যাই, অনেক দেরি হয়ে গেছে। কথাটা বলে শ্রাবণী একটা রিক্সা ডাক দেয়। এরপরে দুজনে রিক্সা উঠে বাসার দিকে চলে যায়। হঠাৎ করে শ্রাবণী আমার কাঁধে মাথা রেখে বলে ওঠে, আমার মাথাটা খুব ব্যথা করছে, তাই তোমার কাঁধে মাথাটা একটু রাখলাম। আমি কি তোমার মাথাটা একটু টিপে দিব? তাহলে একটু ভালো লাগবে। আমি তো তাই চাই, কারণ তোমার ছোঁয়া আমার কাছে ভালো লাগে। আমি যাওয়ার সময় শ্রাবণীর মাথা টেবিলে রাখলাম। শ্রাবণী মনে হয় আমার কাঁধের মধ্যে ঘুমিয়ে যায়। তখনই বাসায় চলে আসি। শ্রাবণীকে জাগিয়ে বলে উঠি, আমরা বাসায় চলে এসেছি, নামেন। ইস, আমার কাছে তো ভালোই লাগছিল, এত তাড়াতাড়ি কেন যে রাস্তাটা শেষ হয়ে গেল বুঝি না। কি হলো, আবার বসে আছেন কেন? কি ভাবছো? নিচে নামো। রিক্সা ভাড়াটা দেওয়ার জন্য মানি ব্যাগটা বের করছি। তখন শ্রাবণী বলে ওঠে, এই, তুমি ভাড়া দিচ্ছ কেন? আমি তোমার সিনিয়র, তাই আমি ভাড়া দেব। তুমি কেন নিজে ভাড়া দিতে যাচ্ছ? আসলে সিনিয়র মেয়েদের সাথে চলার একটাই মজা, সিনিয়র মেয়েরা কখনো তার জুনিয়রদেরকে ভাড়া বা অন্য বিল দিতে দেয় না, ওরা নিজেরাই সবসময় দিয়ে দেয়। বাসায় প্রবেশ করতেই তখনই ফুপি আমাদেরকে দেখে বলে ওঠে, তোরা উপরে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়, আমি তোদের জন্য খাবার বেড়ে দিচ্ছি। আমি আমার রুমে ওয়াশরুমে গিয়ে গোসল করে তাওয়াল পরে বাইরে আসলাম। আমার মেন গেটটা যে লাগানো নেই এতে আমার কোনো খেয়ালই নেই। তখনই মেন গেট দিয়ে কেউ প্রবেশ করলো। আমি টয়লেটটা শক্ত করে লাগানো নেই। আমি আমার রুমে ওয়াশরুমে গিয়ে গোসল করে তাওয়াল পরে বাইরে আসলাম। আমার মেন গেটটা যে লাগানো নেই এতে আমার কোনো খেয়ালই নেই। তখনই মেন গেট দিয়ে কেউ প্রবেশ করলো। আমার টয়লেটটাও শক্ত করে লাগানো নেই। আমি অবাক হতেই তখনই আমার টয়লেটটা পড়ে যায়। পেছন ফিরে দেখি শ্রাবণী দাঁড়িয়ে আছে। ছি 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 ছি, কি লজ্জা! আমি তাড়াহুড়ো করে আমার টয়লেটটা আবার পরে নিই। তখনই দেখলাম শ্রাবণী তো হা করে আমার দিকে তাকিয়ে আছে। এটা কিন্তু একদমই ঠিক না, কারো রুমে প্রবেশ করার আগে একবার হলেও নক করতে হয়। এটা তুমি কিন্তু ঠিক কাজ করোনি। আমার ইজ্জতটা পুরো তুমি লুটে নিয়েছো। কোনো সমস্যা নেই, এতে তোমার ইজ্জত নেবে, আর আমি তো তোমার অন্য কেউ না, আপন মানুষ। আমি দেখলে কোনো সমস্যা নেই তো কি হয়েছে? তোমার লজ্জা শরম বলতে কিছুই নেই। যাও, আমার লজ্জায় তো এখন মুখ লাল হয়ে যাচ্ছে।
আমি তখন শ্রাবণীকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিই। মেয়েটার লজ্জা বলতে কিছুই নেই, আমার দিকে কীভাবে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে। এরপরে আবার বলে সে সে ছাড়া নাকি অন্য কেউ দেখতে পারবে না। এটা কি ধরনের কথা বলে? মাঝে মধ্যে আমি নিজেও যাই না। আমার জামাইটা আজকে অনেক লজ্জা পেয়েছে। ওর মুখটা দেখে আমার খুব হাসি পাচ্ছে। মুখটা কেমন লাল হয়ে গেছে। আসলেই বেচারাটাকে আমি অনেক লজ্জায় ফেলে দিয়েছি। আমার লাজুক জামাইটা। আমি অনেক হ্যাপি, কারণ ওর মতো একটা ছেলেই আমার হাজব্যান্ড হবে। এটা ভেবেই আমি অনেক খুশি, কারণ ও খুবই সহজ সরল, এমনকি সৎ একটা ছেলে। আর এক কথায় বলতে গেলে আমার জামাই কিউটের ডিব্বা, যে কোনো মেয়ে ওকে দেখলেই ওর প্রেমে পড়তে বাধ্য থাকবে। তাই আমি চিন্তায় আছি, কোনো মেয়ে যদি আমার জামাইকে নিয়ে যায়, না না, এটা আমি কখনো হতে দেবো না। যদি এমনটা হয় তাহলে আমি ওকে মেরে আমি নিজেও মরে যাব। ইজ্জতের একবারে ফালুদা বানিয়ে দিল। শ্রাবণী কি যে করে, মেয়েটাকে কিছু না বলে একবারে হুটহাট করে রুমের ভিতরে প্রবেশ করে। রেডি হয়ে কিছুক্ষণ পর নিচে আসে দেখি শ্রাবণী মিটমিট করে হাসে। তখন শ্রাবণীর এমন হাসি দেখে ফুপু বলে ওঠে, কি রে, তুই এভাবে হাসছিস কেন? ভূতে ধরেছে নাকি? নিলয়ের দিকে তাকিয়ে এভাবে হাসার কি আছে? কিছু না আম্মু, তোমার ছেলের কথা ভেবেই হাসছি। তোমার ছেলেটা যে কি লাজুক, তাই না? হ্যাঁ, লাজুক তো হবেই। ওর বাবাও আগে অনেক লাজুক ছিল। যখন ওর মায়ের সাথে ওর বাবার বিয়ে হয়, তখন ওর বাবা তো ওর মায়ের দিকে চোখ ফিরিয়ে তাকানোর জন্য লজ্জা পেত। আমার ভাইয়ের এসব লজ্জা মাখা দেখেই তো ওর মা প্রেমে পড়ে যায়। এরপরেই তো তোর মায়ের সাথে ওর বাবার একটা সম্পর্ক হয়। এরপরে ওদের বিয়ে হয়। ওর বাবা নিজে থেকে বিয়ে করে, তাই আমার বাবা ওদের বিয়েটা মেনে নেয় না। পরে অবশ্য বাবা বিয়েটা মেনে নেয়, কিন্তু আমার বাবা বেশি দিন থাকে না এই দুনিয়াতে। বাবা মারা যাওয়ার পরে কিছুদিন পর মাও মারা যায়। আম্মু কথাটা বলেই আবার ইমোশনাল হয়ে গেল। বুঝে ওঠে না মহিলাটা যখনই তার মা বাবার কথা বলে তখনই কান্নাই ভেঙে পড়ে। এখনই ইমোশনাল কথা বলা শুরু করবে। এখন আমি নিজেকে পা দিয়ে খোঁচা দিয়ে বলে উঠি, এখনই যদি তুমি খাবারটা শেষ করে ওপরে না যাও তাহলে আম্মুর এখন সিনেমা শুরু হয়ে যাবে। নানা ধরনের কান্নাকাটি করবে আর বলবে কিভাবে তার বাবা কি করেছে, তার মা কি করেছে। এগুলো শুনতে শুনতে আমার তো কান ভোর হয়ে গেছে। তুমি যদি বলো না শুনতে চাও তাহলে তাড়াতাড়ি দৌড় লাগাও। শ্রাবণীর কথাটা আমি বুঝতে পেরেছি, তাই আমি শ্রাবণীর সাথে খাওয়া দাওয়া করে এসে দুজনে হাঁটা ধরলাম। পেছন থেকে তো ফুপু ডাকলো, কিন্তু দুজনের একজনও কথা শুনলাম না। দৌড়ে চলে গেলাম উপরের দিকে। উপরে যাওয়ার সময় যখন আমরা গেটের সামনে আসবো, তখনই দেখলাম ফ্লোরের মধ্যে পানি। ওই পানির উপর দিয়ে শ্রাবণী হেঁটে যেতেই পা পিছলে পড়ে যেতে লাগলো। আমি দৌড়ে এসে শ্রাবণীকে ধরে ফেলি। ওই মনটা ধরে আমিও নিচে পড়ে যাই, কারণ শ্রাবণী আমার বুকের উপর এসে পড়েছে। ওর বুকের মধ্যে কেমন একটা প্রশান্তি পাওয়া যায়। আমার মন চায় সারাটা জীবন পরেই ওর বুকের মধ্যে আমি ঘুমিয়ে কাটিয়ে দিই। এই ওঠো, এমন একটা আটার বস্তা আমি ওকে নিয়ে রাখতেই পারছি না। বুকটা তো ফিরে ছুচির হয়ে যাবে আমার। ঠিক, আমি আটার বস্তা? ঠিক আছে, আমাকে নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি উঠে যাচ্ছি। শ্রাবণী রাগ করে আমার থেকে উঠে পড়লো। তখন আমি শ্রাবণীকে সামনে কান ধরে বলে উঠলাম, আরে সরি বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি একটু দুষ্টুমি করে বলেছি যে তুমি আটার বস্তা। আসলে তুমি আটার বস্তা না, আমি তো দুষ্টুমি করে বলেছিলাম। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করলাম। কথাটা শুনে নিলয় ভেতরে চলে গেল। আমি মনে মনে ওর উদ্দেশ্যে বলে উঠি, সমস্যা নাই মিস্টার নিলয়, তুমি কি ভেবেছো এই আটার বস্তাকে বুকে নিতে তোমার কষ্ট হয়েছে? আটার বস্তা তোমার কাঁধের মধ্যে উঠে সারা রাতটা জীবন বসে থাকবে, তখন তুমি কিভাবে নামাও আমি দেখব। রুমে এসে ঘুমাবো, তখনই চেয়ে দেখি আগে ফোনটা বেজে ওঠে। দেখলাম আননোন নাম্বার। কলটা রিসিভ করলাম না, দুইবার। এরপর কলটা রিসিভ করতে ওপাশে কেউ বলে ওঠে, শালা, নাম্বারটা হচ্ছে আমার, সেভ করে নে। আমি আকাশ বলছি। ও আচ্ছা তুই, তাহলে আমার নাম্বারটা তুই আবার কোথায় পেলি? আমি তো তোকে যাওয়ার সময় নাম্বারটা দিইনি। দাঁড়া, অসম্ভব বলতে কিছুই নেই। যা অসম্ভব তাই আকাশের জন্য সম্ভব। মামা, তোর জন্য তো একটা গুড নিউজ আছে। তুই আগামীকালকে কলেজে আয়, তোকে গুড নিউজটা দেব। শুনলে তুই খুশিতে লাফাতে লাগবি। তোর নীলা সম্পর্কে। তাই নাকি? তাহলে তো তোর মুখ থেকে পেয়ে খুশির খবরটা জানতে হয়। তাহলে রাখি, আগামীকালকে না হয় ক্যাম্পাসে দেখা হবে। কথাটা বলে আমিও ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হলাম। একটু পরে এসে দেখি
শ্রাবণী রেডি হয়ে নিচে আসে। এরপরে দুজনে বের হলাম। তখন শ্রাবণী আমার দিকে তাকিয়ে বলে ওঠে, এটা কি শার্ট পরেছো? যাও, আমি তোমাকে যে শার্টটা কিনে দিয়েছি ওই শার্টটা পরে আসো। এত সময় ধরে আমি শ্রাবণীর দিকে খেয়াল করলাম না। এরপরে ওর দিকে তাকালাম। ও দেখি একটা নীল শাড়ি পরে আছে। আজকে ওকে হেব্বি লাগছে। মানে ওর দিকে তাকিয়ে আমি ওর উপর ক্রাশ খেয়ে গেলাম। ওর দেওয়া পছন্দ অনুযায়ী পোশাকটা পরে আসলাম। এখন আমার শার্ট অনুযায়ীটা ওর সাথে একবারে ম্যাচিং লাগছে। একটু সময় পর শ্রাবণী একটা রিক্সা ডাক দেয়। আমি আর শ্রাবণী পাশাপাশি বসে আমাদের দুজনকে এখন যে কোনো কেউ দেখলে মনে করবে আমরা স্বামী স্ত্রী। শ্রাবণী আমার হাতটা নিয়ে ওর হাতের মাঝখানে রাখলো। আমি কিছুই বললাম না। আমি যেন স্থির হয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইলাম আর শ্রাবণীর কর্মকাণ্ড দেখছি। আসলে আমি বুঝে উঠতে পারছি না যে শ্রাবণী আমার কাছে চাইছেটা কি, যে আমার সাথে এমন ব্যবহার করছে। যাই হোক, একটু সময় পর কলেজের সামনে চলে আসি। আমাকে কলেজের সামনে নামিয়ে দেয় ও ভার্সিটির দিকে চলে যায়। আমি ক্যাম্পাসে প্রবেশ করতেই তখন আমাকে দেখে আকাশ বলে ওঠে, মামা, তোমার জন্য কিন্তু একটা সুখবর আছে। এখন নীলা ম্যামকে ইমপ্রেস করার জন্য তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ আছে, যদি তুমি কাজে লাগাতে পারো। সত্যি বলতে আমি কিন্তু নীলাকে ভালোবেসে ফেলেছি। এখন ওকে আমি কিভাবে আমার ভালোবাসার মধ্যে পটাতে পারবো সেটা আমাকে বল তুই। তার আগে আমাকে জানা, নীলা কি কোনো বয়ফ্রেন্ড বা ওর হাজব্যান্ড আছে নাকি? মনে হচ্ছে আমার থেকে বেশি না, 5-6 বছরে বড় হবে। তুই ঠিক আন্দাজ করেছিস। তোর থেকে বয়সে এতটাও বড় না, পড়াশোনায় ভালো ছিল, তাই গ্র্যাজুয়েট কমপ্লিট করে একটা ভালো জব নেয়। আরও সম্পর্কে বলতে গেলে ওর পরিবারে কেউ নেই, ও একাই থাকে। অনেক কষ্ট করে পড়াশোনা শেষ করে আমাদের কলেজে প্রফেসর হিসেবে জব পায়। তারপর কথা বলতে গেলে ও আজ পর্যন্ত কারোর সাথে রিলেশন করেনি। তার বিয়ের কথা তো পরেই। এতটুকু শুনতে পেরেছি যে নীলার এমন একজন মানুষকে চাই, যে মানুষ নীলাকে মনের মতো করে রাখতে পারবে। এখন তোর কাছে এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ। তুই যদি নীলা ম্যানকে পটাতে পারিস তাহলে তো হয়েই গেছে। এখন তোর ইমপ্রেস করার দায়িত্ব। সেই চিন্তায় আমি আছি, কিভাবে যে পটাবো। আজ ধর, এখন তো ক্লাসের সময় হয়ে এসেছে। কিছু সময় পর তো নীলা ম্যাম ক্লাসে আসবে। ঠিক আছে, তাহলে ক্লাসে যাওয়া যাক। আমরা দুজন ক্লাসের দিকে গেলাম। তখন নীলা ক্লাসের দিকে প্রবেশ করেছে। ও আজকে হলুদ রঙের একটা শাড়ি পরেছে। ওকে ওই শাড়িতে কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। সবাই ওর দিকে হা করে তাকিয়ে আছে। সেটা তো মনে হচ্ছে এমন একটা সুন্দরী মেয়ে জীবনে কখনো দেখেনি। তখন নীলা সবার উদ্দেশ্যে বলে ওঠে, যাই হোক, গতকালকে আমি আপনাদেরকে যে সাবজেক্টটা বুঝিয়েছি, আশা করি আপনারা ওই সাবজেক্টটা বুঝেছেন। তাহলে আজকে নতুন বিষয়ে আসা যাক। পেছনের বেঞ্চের টাকাতেই দেখলাম ওই দিনের ওই ছেলেটা, সেটা আমাকে ধাক্কা দিয়েছে। যেই ছেলেটার দিকে তাকাতেই প্রথমে আমার রাগ উঠে গেল। তখন ছেলেটাকে দাঁড় করিয়ে বলে উঠি, নীলা আমাকে আমার উদ্দেশ্যে ডেকে বলে ওঠে, এই ছেলে, গতকালকে তোমাদেরকে যে সাবজেক্টটা আমি বলেছিলাম সেই সাবজেক্টটা ওটা তুমি বলো তো। আপনি তো গতকালকে আমাদেরকে ক্লাস থেকে বের করে দিয়েছেন, তাহলে আমরা ওই সাবজেক্টটা কিভাবে বুঝবো? আমি তো জানি তোমরা পড়ালেখার দিকে তো নেই, তোমরা খালি এখানে আসো, খাও, ঘুরে বেড়াও, আড্ডা দাও আর চলে যাও। তোমাদের তো আর কোনো কাজ নেই। চাইলে তোমরা বিষয়টাকে বুঝতে পারতে, কিন্তু বোঝোনি, বুঝিয়েও নাওনি। আমার ক্লাস থেকে বেরিয়ে যাও। নীলার কথা শুনে প্রথমে রাগ ওঠে। তখনই আমি ওর উদ্দেশ্যে বলে উঠি, দেখুন, আমি আপনার কথা ঠিক বুঝতে পেরেছি। আপনি আমাকে অপমান করার জন্য এসব বলছেন, কিন্তু আমি আপনাকে বলছি যে আপনি নিজের পার্সোনাল বিষয় সবার সামনে এসে তুলে ধরতে পারেন না। আমি আপনার উপর পড়ে যাওয়ার পর আমি আপনার কাছে ক্ষমা চাই, কিন্তু আপনি বলেছিলেন ইচ্ছাকৃতভাবে আমি আপনাকে ধাক্কা দিয়েছি। আপনি ক্লাসের মধ্যে সবাইকে জিজ্ঞেস করুন যে আমি কেমন স্বভাবের মানুষ। কিছুদিন তো আমি ক্লাসে ছিলাম, আপনার আগে সবার সাথে আমি মিশেছিলাম এবং কি সবার সাথে কথা বলেছিলাম। আমি কেমন স্বভাবের মানুষ সবাইকে জিজ্ঞেস করলে আপনি বুঝতে পারবেন। নিজের একটা পার্সোনাল বিষয় নিয়ে সবার সামনে আপনি আমাকে অপমান করবেন, এটা আমি ভাবিনি। জানি যে ইচ্ছাকৃত করিনি, এতে আমার কোনো দোষ থাকতে পারে না, কিন্তু আপনি সেটাকে আমাকে ইচ্ছাকৃত ভুল প্রমাণ করে আমাকে যা নয় তা বলে যাচ্ছেন, সবার সামনে অপমান করে যাচ্ছেন। কথাগুলো বলে আমি ওখান থেকে বের হয়ে যাই। আসলেই ম্যাম, নীলা ঠিক কথাই বলেছে। ও আসলে সত্যি ইচ্ছাকৃতভাবে আপনার সাথে কোনো ভুল করেনি। ও আপনাকে অপমান করার জন্য এসব কোনো কথা বলেনি। আপনি শুধু শুধু ওকে কষ্ট দিয়েছেন। ছেলেটা এমনি ইমোশনাল, এমন একটা কিউট ছেলে যে ছেলেটাকে কোনো মেয়ে দেখলে প্রেমে পড়ে যাবে। আপনি দেখুন, সবাইকে জিজ্ঞেস করে দেখুন,
যে ওকে অনেক মেয়ে প্রপোজ করেছে, ছেলেটা কোনো মেয়েকে হ্যাঁ বলেছে কিনা। আকাশের কথা শুনে সবাই একে একে নিলয়ের সম্পর্কে ভালো কথা বলতে শুরু করলো। তখন আমি রিয়েলাইজ করতে লাগলাম আসলে আমি ছেলেটার সাথে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। আসলে এমনটা না যে ছেলেটা দেখতে খারাপ, ছেলেটা দেখতে অসম্ভব স্মার্ট। সেই জন্য আমার মনে হয়েছে ছেলেটা স্মার্ট বলে ওর এমন স্মার্টনেস দেখে মানুষকে ইমপ্রেস করার চেষ্টা করে। আর অনেকগুলো মেয়ে গার্লফ্রেন্ড রেখে মেয়েদের সাথে ও টাইম পাস করে। ওদের মতো ছেলে এমন স্বভাবের হয়, তাই আমি ভেবেছিলাম ও এমনই ছেলে। কিন্তু সবার মুখে ওর কথা শুনে আমার সব চিন্তা ধারণা একদম ভুল প্রমাণিত হলো। আমি এখন নিজেকে অপরাধী মনে করছি। কলেজের ক্যাম্পাসে গিয়ে বসে রইলাম। একটু সময় পর দেখলাম আকাশ চলে এসেছে ক্লাস থেকে। তখন আকাশ এসে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, বন্ধু, তুই যে কথাটা বলেছিস, আসলে নীলা ম্যাম কিন্তু কষ্ট পেয়েছে। উনি নিজেকে অপরাধী মনে করছে। আমি নীলা ম্যামের চোখ দেখে স্পষ্ট বুঝতে পারলাম। ক্লাসের সবাই তোর নামে তো অনেক সুনাম করেছে, সেই জন্য উনি বুঝতে পেরেছে ওনার ব্যাপারটা। ওর কথা বাদ দে, চল আমরা একটু ঘুরে আসি। এরপর না হয় বাসায় যাওয়ার জন্য আমি রওনা দেব। কথাটা বলে আমি আকাশ ও দুজনে ক্যান্টিনে চলে গেলাম। আর শ্রাবণী আপুকে কল করে বলেছি আমি আগেই বাসায় চলে যাব, কারণ আজকে আমার ক্লাস হবে না। শ্রাবণী আপু অনেকবার বলেছে যে ওয়েট করার জন্য। আমি ওকে না বলে দিয়েছি, কারণ বলেছে আমার বাসায় যেতে হবে, কাজ আছে। এরপর আর আমাকে জোর করলো না। আকাশের সাথে আরও কিছু সময় কথা বলে দুজনে আড্ডা দিয়ে এরপর ওখান থেকে বের হয়ে যায়। আকাশ বাসার উদ্দেশ্যে চলে যায়। আমিও ভেবেছি বাসায় যাব। আজকে ভাবলাম একটু হেঁটে হেঁটে বাসায় দেখা যায়, তাই বাসায় যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরি। তখনই দেখলাম রিক্সা করে একটা মেয়ে যাচ্ছে। তখনই পেছন থেকে কিছু বাইক এসে রিক্সাটার পেছনে মেরে দেয়, আর একটা মেয়ে পড়ে যায়। পড়ার সময় আমি স্পষ্ট দেখতে পেলাম মেয়েটার পেছনের জামাটা অনেকটা ছিঁড়ে যায়, আর ছেলেগুলো বাইক থেকে নেমে মেয়েটাকে ইপটিজিং করতে লাগলো। মেয়েটা তার পিঠটা দেয়ালের সাথে বেঁধে রেখেছে, তার মুখটা লুকাতে লাগলো, আর ছেলেগুলো ক্রমে তার কাছে আসে, মেয়েটার কাছে এগোতে লাগলো। প্লিজ, আপনারা আমার সাথে এমন করছেন কেন? আমাকে ছেড়ে দিন, আমার সাথে এমন করবেন না। আমি আপনাদের কি ক্ষতি করেছি যার জন্য আপনারা আমার সাথে এমন করছেন? আমার সাথে এমন একটা জিনিস ঘটবে আমি কখনো ভাবতেও পারছি না। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। আল্লাহ পাক, এটা ঘটার আগে তুমি আমার মৃত্যু দাও। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। পেছনে দেখলাম একটা রড আছে, রডটা খুলে আমি ছেলেগুলোর পেছনে গিয়ে বেতরম পেটাতে লাগলাম। একটা ছেলে তো মাথা ফেটে ওখানে হারানোর মতো অবস্থা। তখন বাকিগুলো ওকে ধরে বাইকে উঠে টান দিয়ে যেতে লাগলো। একটা ছেলেকে শুধু ধরতে পারলাম, আর বাকিগুলো এতটা মার খেলো যে ওদের সব হাড্ডিগুড্ডিগুলো ভেঙে গেছে। ওরা কোনো রকম বাইকটা চালিয়ে ওখান থেকে পালিয়ে যায়। শুধু একটা ছেলেকে ধরতে পেরেছি। তখনই আশেপাশে যতগুলো লোক ছিল সবাই চলে এসে ছেলেটাকে এত গণপেতানি দেওয়া হয় যে ছেলেটা ওখানেই মারা যায়। তখন ওখানে আশেপাশে মহল্লা সবাই বলতে লাগলো যে এই ছেলেগুলো যে কোনো মেয়েকে একা পেলে এমন করে, ওদের নামে অনেক ধর্ষণ মামলা আছে, কিন্তু বারে বারে ওরা টাকা দিয়ে বের হয়ে যায়। আমি মেয়েটার কাছে গেলাম। মেয়েটার কাছে গিয়ে আমার শার্টটা খুলে মেয়েটাকে পরিয়ে দিলাম। মেয়েটার মুখের দিকে তাকাতে আমি অবাক হয়ে গেলাম, কারণ মেয়েটা আর কেউ না, মেয়েটা হচ্ছে আমাদের কলেজের নীলা ম্যাম। নীলা আমাকে ওর সামনে দেখে আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে লাগলো, কারণ ও এসবের জন্য মোটেও প্রস্তুত ছিল না। আমি ওকে কোনো রকমে ধরে একটা রিক্সা করে ওর বাসায় দিয়ে আসার জন্য যেতে লাগলাম। একটু সময় পর বাসায় চলে আসলাম। বাসায় আসতে দেখলাম বাসার মধ্যে কেউ নেই। আকাশ বলেছিল ওর বাসায় কেউ থাকে না, তাই আমি ওকে ওর রুমে নিয়ে গেলাম। তখনই খেয়াল করলাম রিক্সা থেকে পড়ে যাওয়াতে ওর পায়ে একটু ব্যথা পেয়েছে, সাথে রক্ত পড়ছে। তাই আমি এপাশ ও পাশ থেকে ফার্স্ট এড বক্সটা খুঁজতে লাগলাম। একটু সময় পর খুঁজে পেয়ে আমি ওর ক্ষতস্থানটা ব্যান্ডেজ করে দিলাম। আমার এমন সেবা যত্ন দেখে নীলা আমার দিকে হা করে তাকিয়ে রয়েছে। ওর মুখ থেকে যেন কোনো কথাই আসে না, কিন্তু ওর সব নীরবতা ভেঙে ও বলে ওঠে, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব তার মুখের ভাষা আমার জানা নেই। আজকে তুমি যদি না থাকতে তাহলে আমার যে কি হতো। আসলে সেদিন আমি তোমাকে অনেক অপমান করেছি, তার জন্য আসলে আমি দুঃখিত। পুরনো সব কথা বলার এখনো কোনো প্রয়োজন নেই। ওসব কথা আমি কবে ভুলে গিয়েছি। এখন কি বাসায় কিছু রান্না করা আছে নাকি? নীলাকে দেখলাম ও মাথা নিচু করে রয়েছে, মনে হয় কিছু রান্না করেনি, ভেবেছিল বাসায় এসে রান্না করবে।
না, আসলে আমার শুধু তরকারিটা রান্না করা আছে, বাট ভাতটা ফোটানো নাই। ভাবছিলাম এসে রান্না করব, এরপরে খাবো। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য ভাত রান্না করছি। নীলা অনেক বাধা দেওয়ার সত্ত্বেও আমি ওর কোনো কথা শুনলাম না। আমি ওর কিচেনে গিয়ে ভাত রান্না করে এরপর ওর কাছে আসলাম। এরপরে আমি ওকে নিজ হাতে খাইয়ে দিতে লাগলাম। আমার দিকে হা করে ও তাকিয়ে আছে। ছেলেটার এমন আদর যত্নে আমি যেন ওর প্রেমে পড়ে গেলাম। একটা ছেলে এতটা ভালো কি করে হতে পারে? ছেলেটাকে আমার স্বপ্নের সেই মানুষের কথা মনে পড়ছে তাকে দেখে, যে মানুষটাকে আমি সব সময় স্বপ্নে দেখি। আমার বিশ্বাস হচ্ছে না যে আমার স্বপ্নের মধ্যে এই নিলয় থেকে যাবে, যার কারণে ওর মতো আদর যত্ন আর কেয়ারিং আমার সেই স্বপ্নের মধ্যে থাকা সেই মানুষটার কথা মনে পড়িয়ে দিবে। আমি কি তাহলে ধীরে ধীরে এই দুনিয়ায় ছেলেটার প্রেমে পড়ে যাচ্ছি? না না, এটা কি করে হয়? ও তো আমার স্টুডেন্ট, কিন্তু না, মন মানছে না। মন শুধু বারবার বলছে যে ছেলেটা খুবই ভালো আর আমার জন্য একদম পারফেক্ট। নীলাকে খাইয়ে দিয়ে আমি ওর নাম্বারটা নিলাম। এরপর আমি ডাক্তারের কাছে গিয়ে ওর জন্য ওষুধ এনে দিয়ে বাসায় চলে যাই। বাসায় আসতে অবশ্যই শ্রাবণী আপু অনেক বকাঝকা করে। শ্রাবণীকে কোনোরকম বুঝিয়েছি যে আমি আকাশের বাসায় গিয়েছিলাম, তখন কোনোরকম শ্রাবণীর কথাটা বুঝেছে। এইভাবে আমার সাথে নীলার প্রতিদিন রাতে কথা হয়, আর সকালে ক্লাসে গেলেও কথা হয়। এখন আমাদের দুজনের মধ্যে সম্পর্ক অনেক ভালো হয়ে গেছে। আমরা ক্লাসের মধ্যে ম্যাডাম স্টুডেন্ট, আর বাইরে ফ্রেন্ডের মতোই আচরণ করি। আমাদের এসব ভাব দেখে তখন আকাশ আমার কাছে এসে বলে ওঠে, মামা, তুমি তলে তলে এতটুকু করে ফেলেছো। যাই হোক, আমার মতে এখন তুমি নীলাকে প্রপোজ করে দাও, ভালো হবে। কারণ এখন যদি তুমি নীলাকে প্রপোজ করো, ও অবশ্যই অ্যাকসেপ্ট করবে। না আসলে আমি ভয় আছি, যদি অ্যাকসেপ্ট না করে তাহলে যদি ও কিছু মনে করে দেখেছে আমি যদি এ কথা বলি, তাহলে ও তো আমাদের সেই বন্ধুত্ব সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে। তখন দেখলাম নীলা একটা নীল রঙের শাড়ি পরে আসে। সেটা অবশ্য আমি ওকে পছন্দ করে দিয়েছিলাম। নীলাকে এই শাড়িতে ওকে যেন নীলপরি লাগছে। তখন আমার কাছে আসতে আকাশ পেছন থেকে একটা গোলাপ ফুল দিয়ে আকাশ বলে ওঠে, নীলা ম্যাম, আমার বন্ধু আপনাকে কিছু বলতে চায়। আপনি ক্যাম্পাসের পিছনের ওই যে বট গাছটা আছে, ওখানে যান। নীলয় আপনাকে কিছু কথা বলতে চায়। নীলয়, তুই কিন্তু আজকে এই কথাটা বলে দিস, না হলে কিন্তু সারা জীবনও বলতে পারবি না, বরঞ্চ পস্তাতে থাকবি। আকাশের কথা শুনে নীলা আমার হাত ধরে ক্যাম্পাসের পেছনে যে বটগাছ আছে ওখানে নিয়ে যায়। ওখানে নিয়ে গিয়ে বলে ওঠে, কেমন গোপন কথা তুমি আমাকে বলতে চাও, যার জন্য তুমি আমাকে এখানে আসার জন্য বলেছো? আর ও কি বোঝাতে চাচ্ছে আমাকে ক্লিয়ারলি বলো। আমি প্রথমে ভয় পাচ্ছিলাম যদি আমাকে রিজেক্ট করে দেয়, এবং কি যদি বলে আমাকেও ভালোবাসে না, শুধু বন্ধু হিসেবে দেখে। তখন ও পেছনে গোলাপ ফুলটা দেখতে পায়, আর দেখে এসে বলে ওঠে, তুমি যদি এখন বিষয়টা না বলো, তাহলে আমি কখনো তোমার সাথে আর কথা বলবো না। আমি একটু রাগ করেই কথাটা বললাম, যেন ফাজিলটা আমাকে প্রপোজ করে, কারণ আমিও যে ওকে ভালোবেসে ফেলেছি। না না বলছি। আমার কিছু না ভেবে নীলার সামনে হাঁটু গেড়ে বসে বলে উঠি, আমি বয়সের তফাৎটা জানি না, এরপরও সুন্দরী, আমি তোমাকে বলি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ভালোবাসার কোনো বয়স হয় না, ভালোবাসায় কোনো রূপ হয় না। ভালোবাসায় শুধু একে অন্তরের মন থেকে হয়। একে অন্তরের মন থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এই অন্তর থেকে বলছি, আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছি। আমি জানি না তুমি আমাকে কি ভাবো, কিন্তু সত্যি বলতে আমি যখন তোমাকে প্রথম দেখেছিলাম, প্রথম দেখাতেই আমি আমার মনটা তোমাকে সঁপে দিয়েছি। আমি তোমাকে ভালোবেসে আমার আপন করে নিতে চাই। তুমি কি আমার হবে সুন্দরী? সারাটা জীবন আমি তোমাকে আমার করে আমার এই বুকে লুকিয়ে রাখতে চাই। আমার কথাটা শুনে তখন নীলা আমাকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলে ওঠে, ফাজিল ছেলে, এই কথাটা বলতে এতটা লেট করে কেউ? আমিও যে তোমাকে ভালোবাসি। আমি তো খুশিতে নীলাকে জড়িয়ে ধরলাম। নীলা তখন আমাকে বলে ওঠে, ফাজিল ছেলে, ম্যামকে জড়িয়ে ধরতে লজ্জা লাগে না? ভালোবাসার মানুষটা যেমনই হোক না কেন, তাকে জড়িয়ে ধরতে লজ্জা কিসের? এভাবে আমাদের দুজনের সম্পর্ক এগোতে লাগলো। এর মধ্যে শ্রাবণীকে আমি একটু অ্যাভয়েড করে চলছিলাম, যেন শ্রাবণী বিষয়টা না বোঝে। নীলার হয়েছেটা কি? হঠাৎ করে কিছুদিন দেখে ও পরিবর্তন, ও বিষয়টা তো বুঝতেছি না। ওকে তো ফলো করতে হবে। ওকে ফলো করতে করতে আমি ওর ক্যাম্পাসে চলে আসলাম। ক্যাম্পাসে এসে তো আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না, যেন আমার পায়ের নিচে থেকে মাটি সরে যেতে লাগলো। আমি যেন এখানে অজ্ঞান হয়ে পড়ে যাব, কারণ আমার প্রিয় মানুষটা একটা মেয়ের হাত ধরে বসে আছে।
আমি আর সহ্য করতে পারলাম না। আমি ওখানে গিয়ে মেয়েটাকে ঠাস ঠাস করে থাপ্পড় মারলাম। তোর কি করে সাহস হয়? তুই আমার নিলয়ের হাত ধরে, তোকে এত সাহস কে দিয়েছে আমার নিলয়ের হাত ধরা, ওকে জড়িয়ে ধরার? আমি তো শ্রাবণীর এমন হুট করে চলে আসা এবং কর্মকাণ্ড দেখে একদম হতবাক হয়ে গেছি। তখন আমি রাগে ঠেলায় শ্রাবণীকে ঠাস করে, তুমি নিজেকে কি ভাবো? তুমি যা ইচ্ছে তাই করবে? তোমার কথায় সব কিছু আমি মেনে নেব? আমি কার সাথে মিশবো, চলবো, কার সাথে থাকবো না থাকবো, তোমাকে আমি তা বলতে বাধ্য নই। কান্না করতে করতে, নিলয় তুমি আমাকে মেরেছো, মেয়েটার জন্য তুমি আমার গায়ে হাত তুলেছো? হ্যাঁ, মেরেছি। তুমি কোন সাহসে ওর গায়ে হাত তুললে? আর কি জন্যই বা তুললে? ও আমার কি হয়? ও তো তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে তুমি কেন ওর গায়ে হাত তুললে? আমার কথা শুনে শ্রাবণী আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে রইল না, কান্না করতে করতে ওখান থেকে ওই স্থানটা ত্যাগ করে। তখনই আমাকে নীলা বলে ওঠে, মেয়েটা কি যে আমার সাথে এমন ব্যবহার করলো? তুমি মেয়েটাকে চেনো নাকি? নীলা তো আমার শার্টের কলার ধরে কথাগুলো বলতে লাগলো। আমি ওকে বোঝানোর চেষ্টা করলাম, আরে ও হচ্ছে আমার ফুফাতো বোন, আমি আমার ফুপুর বাসায় থাকি। তোমাকে তো আমি সবকিছু বলেছি, কিন্তু ও সবসময় আমার সাথে এমন করে। একটা মেয়ে কখন এমন করে জানো? যদি মেয়েটা কাউকে ভালোবাসে তাহলে মেয়েটা এমন করে। তাই মেয়েটা আজকে আমার সাথে তোমাকে দেখতে পেয়ে নিজে সহ্য করতে না পেরে আমার গায়ে এসে হাত তুললো। কিন্তু ও তো কখনো আমাকে বলেনি। আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আমি তো তোমাকে বলিনি, কিন্তু বোঝানোর চেষ্টা করিনি। তুমি নিজে থেকেই বুঝেছো, তাই তো তুমি আমাকে ভালোবাসা প্রকাশ করেছো। আমি তো নিজেই চিন্তার মধ্যে পড়ে গেছি। তাহলে কি আমি শ্রাবণী আর নীলা দুজনকে ভালোবেসে ফেলেছি? আর শ্রাবণী কি আমাকে ভালোবাসে আগে থেকেই? এইসব আর ভাবনার মধ্যে তখনই হাতের ফোনটা বেজে ওঠে। হাতে দেখলাম ফুপু কল করেছে। নিলয়, তুমি কোথায়? তাড়াতাড়ি হসপিটালে চলে আসো। শ্রাবণী সুসাইড করেছে, ওর কন্ডিশন ভালো না। ফুপুর মুখে কথাটা শুনে আমার যেন পায়ের নিচ থেকে মাটি চড়ে গেল। আমি এটা কি শুনছি? শ্রাবণী সুইসাইড করেছে? আমি নীলা সহ দুজনে হসপিটালে চলে যাই। তখন আমাকে ফুপু দেখে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে ওঠে, বাবা, আমি জানি না তোমাদের মধ্যে কি হয়েছে, কিন্তু তোমাকে আজকে আমি একটা সত্য কথা বলি। তোমার সাথে শ্রাবণীর সে ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়েছে, তাই শ্রাবণী ওর ছোটবেলা থেকেই তোমাকে ভালোবাসে। তোমার বাবা আর আমি দুজন মিলে তোমাদের বিয়ে ঠিক করেছিলাম, কিন্তু তুমি ওই সময় ছোট ছিলে, শ্রাবণী একটু বড় ছিল। শ্রাবণী যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকে ও শুধু তোমাকেই ভালোবাসে বলে এটাই যেতে রেখেছে। ও সবসময় শুধু তোমার কথাই বলতো। যখন তুমি আমাদের বাসায় আসবে ও সবসময় শুধু বলেছিল তুমি কখন আসবে আর কোথায় আছো, আর তোমার পছন্দের সব সময় খাবার রান্না করে রেখে দিত। তোমার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছে। আজকে দেখো আমার মেয়েটা তোমাকে ভালোবেসে মৃত্যুর দুয়ারে পড়ে আছে। বাবা, আমি তোমার কাছে একটা কিছুই চাই, শুধু আমার মেয়েটাকে তুমি বাঁচিয়ে দাও। আমার মেয়েটাকে তোমার করে আমার মেয়েটাকে একটু শান্তি দাও। আমার মেয়েটা যে তোমাকে ছাড়া বাঁচবে না। ফুপুর মুখে এই কথা শুনে আমি তো যেন আসমান থেকে পড়ে গেলাম। আমার সাথে শ্রাবণীর বিয়ে ঠিক হয়েছে, আমি এই কথাটা একদমই জানতামই না। ফুপু, আপনি এভাবে কান্নায় ভেঙে পড়বেন না। শ্রাবণী কিছুই হবে না। নীলা ফুপুকে বোঝানোর চেষ্টা করছে আর সান্ত্বনা দিচ্ছে। তখন ডাক্তার এসে বলে, আপনাদের রোগীর জ্ঞান ফিরেছে, আপনারা গিয়ে দেখা করতে পারেন। না, আমি আমার নিজেকে ছেড়ে কোনোভাবে বাঁচতে চাই না। নিলয় যদি আমার না হয় তাহলে আমি আর বাঁচবো না। এই জীবন রেখে আমার লাভ কি? আমি শ্রাবণীর কাছে গিয়ে ওর গালে ঠাস করে একটা থাপ্পড় বসে দিলাম। লাভ কি? লাভ কি মানে? এই তো আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি, আর আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তোমাকে সারা জীবন ভালোবেসে আমার বুকে গেঁথে রাখবো। কথাটা বলে আমি শ্রাবণীকে বুকে জড়িয়ে নিই। এসবের মধ্যে আব্বু এবং শ্রাবণীর আব্বু সব কথা জানতে পারে। ওনারাও হসপিটালে চলে আসেন এবং ওনারা সবাই উপস্থিত থাকা অবস্থায় ওনাদের সবার উদ্দেশ্যে বলে ওঠে, আপনারা যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি শ্রাবণী এবং নীলা দুজনকে বিয়ে করতে চাই। আমার কথা শুনে কেউ আর না করলো না, সবাই মেনে নেয়। আমার সাথে নীলা শ্রাবণী দুজনের একসাথে বিয়ে হয়। আমি ছাদের উপর দাঁড়িয়ে আছি, তখন পেছন থেকে আকাশ বলে, ভাই তুমি একটা জিনিস, একটা নয় দুটো সিনিয়র বউ পেয়েছো, এত সুন্দরী যে কি বলবো। ভাই চাঁদ কপাল নিয়ে জন্মাইছো, আমার হাতটা একটু মুছে দাও। শালা, তুই আমার সামনে ভাব নিয়েছিস। আমি ঠিক বুঝতে পারছি তুই যে আমার সাথে কি মস্করা করছিস। ভাই সত্যি বলছি, আমি তোমার সাথে কোনো মস্কারি করছি না। ভাই আমার একটু দোয়া করে দে, তুই একটা ফুদিয়ে যেন তোর মতো এমন
চাঁদ কমল নিয়ে আমিও জন্ম নিই। আমার যেন তোর মতো এমন ডজনখানিক সিনিয়র বউ পাই। এইসব সবার কপালে থাকে না রে ভাই, এগুলো থাকার জন্য কপাল লাগে, কপাল। আমার মতো চাঁদ কপাল লাগে, এগুলো শুধু রৌদ্র নিলয় পায়, আর কেউ পায় না, বুঝতে পেরেছিস? ভাই তোর সাথে কথায় আর পারা যাবে না, যাই বলিস ভাই। আজকে বাসর রাত, আজকে যদি বিরাজটা ঠিকঠাকভাবে না মারতে পারিস তাহলে কিন্তু সারা জীবন বউয়ের কাছে তোকে অপমান হতে হবে। তোর কথা ঠিক বুঝতে পারলাম না, বাসর রাতে বিড়াল মারবো কি করে? বাসর রাতে বিড়াল আবার কোথায় পাবো? শালা, তুই দুটো সিনিয়র মেয়েকে বিয়ে করেছিস, কিন্তু এখনো কাছেই রয়ে গেছিস। তোকে তো মনে হচ্ছে পাকা করতে হবে। দাঁড়া, তোকে আমি ভিডিও দেখাচ্ছি। লুচ্চা হারামজাদা যে আবার আমাকে কি দেখাতে যাচ্ছে? ঠিক আছে, কি দেখাবি শালা হারামি? তুই এইসব আমাকে দেখে বলেছিস এটাকে বিড়াল মারা বলে? বন্ধু, তুমি এখনো কাছেই রয়ে গেলে, যাও বাসর ঘরে যাও। তুমি গিয়ে শুধু বলো যে বিড়াল মারবে, বাকিটা তোমার সিনিয়র বউই বলে দিবে। আমাদের কথার মাঝে তখনই আব্বু এসে বলে ওঠে, তুই এখানে বসে আছিস, মেয়ে দুটো তো একা রুমে বসে আছে, যা ওদের কাছে যা, ওদেরকে একটু সময় দে। আর হ্যাঁ, আমার যে নাতি আর নাতনির মুখ তাড়াতাড়ি দেখি। আমি তো লজ্জায় মাথা নিচু করে ছাদ থেকে নেমে গেলাম। এরপর আমার রুমের দিকে প্রবেশ করব, কিন্তু খুব ভয় লাগছে। কারণ একটাই, যে রুমের ভিতরে দুটো সিনিয়র বউ বসে আছে। একটা হলে তারপরেও একটু ভয় কম পেতাম, কিন্তু এখন তো দুটো। যাই হোক, এত ভয় পেলে হবে না। সব ভয় কাটিয়ে রুমের ভিতরে প্রবেশ করলাম। তখন রুমে প্রবেশ করতে দুজনে আমাকে সালাম করলো। সালাম করে খাটে উঠে বসে পড়লো। তখন আমি ওদের কাছে গিয়ে ওদের ঘোমটা ওঠালাম। দুজন লজ্জায় আমার দিকে তাকাচ্ছিল না। আমি দুহাত দিয়ে দুজনকে আমার দিকে করলাম। ওই শোনো না, আমার না এখন বাসর রাতে বিড়াল মারতে অনেক মন চাইতেছে। কি শোনা, তুমি বাসরাতে বিড়াল মারবে? তুমি জানো আমরা যে তোমার সিনিয়র। দেখেছো আপু, ফাজিলটা ভেবেছে যে জুনিয়র বলে আমাদেরকে যা ইচ্ছা তা বলে পার পেয়ে যাবে। এত সহজ নাকি? ওই তোমরা এসব কি বলছো? আমি তো শুধু বিড়াল মারার কথা বলেছি, আর আমি তো তোমাদের কোনো কিছু করতে বলিনি। আর মারবো, তাই তো আমি বিড়াল খোঁজার জন্য আসতেছি। ও মা, তুমি বিড়াল মারবে, কিন্তু কিভাবে মারবে তা তুমি জানো না? ধুর, তোমাদের কথা আমি কিছু বুঝে উঠতে পারছি না। ওমা তাই নাকি? তুমি তাহলে বুঝতেছো না বিড়াল কিভাবে মারবে? তোমাদের কথা যদি আমি বুঝতে পারতাম তাহলে কি আর বলতাম নাকি? আচ্ছা, আমি দেখছি যে বিড়াল কোথায় আছে। আমি এই কথা বলে খাটে থেকে নেমে এবার সোফায় বিড়াল খুঁজতে লাগলাম। তখন দুজনে কোমরের মধ্যে তাদের শাড়িটা গুজে আমাকে ধরে খাটের উপর ফেলে দিয়ে বলে ওঠে, তাই ঠিক আছে, আজকে আমরা দুজনে তোমাকে বিড়াল মারা শেখাবো, যে কিভাবে বিড়াল মারতে হয়। কথাটা বলে নীলা আর শ্রাবণী আমার দিকে এগোতে লাগলো। এটা কিন্তু ঠিক হচ্ছে না। তোমরা দুজন কিন্তু একটা পিচ্ছি ছেলের ইজ্জত নিয়ে টানাটানি করছো। ওমা তাই নাকি? এতই পিচ্ছি যে পিচ্ছি কিনা আজ বাদে কাল 2 বাচ্চা না 4 বাচ্চার বাপ হয়ে যাবে, সে বলছে ফিরছে। আচ্ছা দেখা যাক পিচ্ছিটা কতটুকু কি করতে পারে। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এই পিচ্ছিটা কি করতে পারে তোমাদেরকে দেখাচ্ছি। কথায় আছে না, পিচ্ছি মরেছে ঝাল বেশি, তাই দেখাবো। এরপর আমাদের তৃতীয় ও চতুর্থ পঞ্চম সব বিশ্বযুদ্ধ একসাথে লেগে যায়। বাকি কথা না হয় ইতিহাসের পাতায় লিখে দিই আমরা। আমাদের রোমান্টিক গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে আপনারা একদম ভুলবেন না। আমরা সব সময় চেষ্টা করি আপনাদের পছন্দ অনুযায়ী গল্প লেখার জন্য। আমাদের গল্পগুলো লিখতে অনেক কষ্ট হয়। আপনারা যদি আমাদের কোনো গল্পের মধ্যে ভুল ত্রুটি খুঁজে পান অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কেউ দয়া করে আমাদের কমেন্ট বক্সে গিয়ে খারাপ কথা লিখবেন না, কারণ গল্পগুলো তৈরি করতে আমাদের সবার অনেক কষ্ট করতে হয়। আপনাদের ভালো কমেন্টে আমাদের লেখার আগ্রহ বাড়ায়। আর কাইন্ডলি আপনাদের জন্য একটা কথা বলতে চাই, প্লিজ ভাই আপনারা কেউ আমার গল্পগুলা ডাউনলোড করবেন না। চ্যানেল প্রচুর পরিমাণ ডাউন আছে, প্লিজ কাইন্ডলি কেউ এই সময়টাতে চ্যানেলটা থেকে ভিডিও ডাউনলোড করবেন না, প্লিজ অনুগ্রহ করে ডাউনলোড করবেন না। আর আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই।